আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারজানা তানি। সব মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সবাইকে বিজয় ফলপ্রসূ করতে ও নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এদিকে প্রতিবেশী কোনো দেশ যদি বাংলাদেশ দখলে পরিকল্পনা করে তবে তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। লন্ডন সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, সব মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বাংলাদেশ ভারতের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। পতিত সরকারের পৃষ্ঠপোষক ভারত ও তাদের গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ ধ্বংসের কারিগর শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকারের সমালোচনা করেন হাফিজ উদ্দিন। প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। অপর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করেছে। চুরি করা তো অন্যায়, কিন্তু এরা সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। ভারত সরকার যদি মনে করে তাদের কথা মতো দেশ চলবে, তবে তাদের এমন চিন্তা অমূলক বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাত্রাবাড়িতে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সমালোচনা করা মানেই সরকারকে ব্যর্থ করা নয় বলেও মন্তব্য করেন রিজভী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই কথা বলেন। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। জাতীয় ঐক্যের কৌশল ও ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজধানীর পল্টনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা কাদের মোল্লা, সাইদি সহ জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তাদের বিচারে মিথ্যা আশ্রয়ের প্রয়োজন নেই, সঠিক পথে তাদেরও ফাঁসি হবে। এদিকে বাংলাদেশের বর্তমান অবস্থা, বিচার ব্যবস্থা, ভবিষ্যতের উন্নয়ন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধি দল। দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভায় চলমান ট্রাইব্যুনালের বিচার যাতে আন্তর্জাতিক মানের হয় সে ব্যাপারেও জাতিসংঘ প্রতিনিধিদের কাছে অবগত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজকে কাদের মোল্লা, মাওলানা নিজামী, সাইদি, আলী হাসান ও মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীদেরকে একইভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে, এরাও তো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল। আমরা ধিক্কার জানাই এই পৈশাচিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে। বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না, অন্যায় করা লাগবে না। যে ডেলিগেশন আজকে এখানে আসছেন, জাতিসংঘের প্রতিনিধি, ইউএনের প্রতিনিধির সাথে বিচার হচ্ছে, সেই বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে
মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাবের আয়নাঘর ছিল বলেও স্বীকার করেছেন তিনি। র্যাবের বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মন্তব্য করেন ডিজি। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময়ে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। এমন আলোচনার মাঝেই সংবাদ সম্মেলনে আসেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে গুম খুনের অভিযোগ স্বীকার করে সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব বলে মনে করেন মহাপরিচালক। অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবের শতাধিক আয়নাঘর থাকার কথাও স্বীকার করেন শহীদুর রহমান। তিনি বলেন র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি। 5 আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আপনারা দেখেছেন যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাব কাজ করছে বলে জানান মহাপরিচালক। সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশই সম্পর্ক স্বাভাবিক চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কোনো দলের সঙ্গে নয়, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে দুই দেশের জনগণের সঙ্গে। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে রিজওয়ানা হাসান আরও বলেন, বিতাড়িত স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলবেই। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে দেশটি বাধা দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়। এ নিয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমের সামনে মিথ্যাচার করেন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে অধিকতর তদন্তে জেলে আটক পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই গণহত্যার তথ্য
মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড় একটা অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে ছাত্র পুলিশের সংঘর্ষে রণাঙ্গনে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা, নিহত হয় বহু মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন, কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবারুদ কোথা থেকে এসেছে, কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে। এদিকে সম্পদের তথ্য গোপন করার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বিজিবির বরখাস্তকৃত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সাজিদুর রহমান উনি আমাকে আমার ইউনিট এসে ফার্স্ট প্রশ্ন করে, তুমি আইএস সদস্য? আমি বলছি স্যার হোয়াট ইজ আইএস সদস্য? আইএস সদস্য কি স্যার? আমি তো আইএস সম্পর্কে কিছুই জানি না স্যার, আমি একজন সৈনিক। সেলিম মালিক, RTV, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। দুপুরে কারাগারে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন জমা দেন। আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেছেন বলে আদালত জানায়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, আগাম শুনানির আবেদন করা হয়েছে, দুপুর 2টার পর শুনানি হওয়ার কথা আছে। এদিকে আলোচিত এই মামলার কার্যক্রম ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 155 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 6টি মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক পরিচালক। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে 61 কোটি 56 লাখ টাকা এবং তার ছেলের বিরুদ্ধে 11 কোটি 84 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। আর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 মামলায় 72 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সরকারের সাবেক 6 সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত সালে তাদের অপরাধলব্ধ অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে ছদ্মাপহরণকরত মানি লন্ডারিং করে তারা উভয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শ্রমিক অসন্তোষের জেরে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও কিছু দাবিতে আজও কর্মবিরতি পালন করে কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতিতে 13টি কারখানা বন্ধ ও 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ। শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চল জুড়ে কঠোর নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। গতকাল বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত 5 নভেম্বর রাতে 23 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা আগামী 6 মাস বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী 15 দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যানের বরাবর আপিল করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয় ও গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলামের গল্প। ৭১-এর আগে আমি পড়াশোনা করতাম পাবনায়। আমরা গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিয়েছি। আমরা বলি যে এখানে বসে থাকার চেয়ে একটা যুদ্ধক্ষেত্র ঘুরে আসাটা ভালো। সেখানে আমরা চলে আসি। আসার পরও ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রথমে কালাসোনার চর বলে আর কি, সে চর পার হয় গাইবান্ধার অবরুদ্ধ এলাকায় ঢুকি। বাঁধ আছে, বাঁধ পার হয় ভিতরে ঢুকি। ওইটার প্রত্যেকটা গ্রামই ভাসমান ছিল। আর যোগাযোগ ব্যবস্থাটা ছিল হচ্ছে রংপুর বগুড়া যে হাইওয়ে, সেই হাইওয়ে থেকে একটা রাস্তা গেছে হচ্ছে গাইবান্ধাতে। আমরা তখন পরিকল্পনা করি যে ওই গাইবান্ধার যে 2টা কাঠের ব্রিজ ছিল, ওই কাঠের ব্রিজ উড়ায় দিলে গাইবান্ধার সাথে ওদের যোগাযোগটা বন্ধ হয়ে যাবে। ওই ব্রিজগুলো পাহারা দিত রাজাকারেরা। যখন এই রাজাকারেরা পাহারা দিতেছে, ব্রাশ ফায়ার করার পরে ওরা সবাই পালায় চলে যায়। তখন আমরা 10-15 মিনিটের মধ্যে প্রত্যেকটা ব্রিজের পায়ের সাথে, কাঠের ব্রিজ পায়ের সাথে এক্সপ্লোসিভগুলো লাগায় দূরে এসে ডেটোনেটরে আগুন দিয়ে ব্রিজটা উড়ায় দেয়। এতে আমাদের যেটা সুবিধা হয়, অন্তত কিছুদিনের জন্যে হাইওয়ের সঙ্গে গাইবান্ধা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে আরও একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যে ওয়াবদা বাঁধ আছে, বাঘাবাড়ি পর্যন্ত যে বাঁধ, এই বাঁধটা উড়ায় দেওয়ার চেষ্টা করি। এইটা আর একটা যুদ্ধ ছিল, যেটা ব্যর্থ যুদ্ধ। দেশ যখন স্বাধীন হয়েছে, সে রূপকথার নায়কের মতো আমাকে দেখার জন্য লোকজন আসছে। দীর্ঘ 11 বছর ধরে সাধারণ বীমা পরিচালনা করে আসছে সেনা কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সেনা ইন্স্যুরেন্স পিএলসি। তারই ধারাবাহিকতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা এবং স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের সাথে চুক্তি স্বাক্ষর করল সেনা ইন্স্যুরেন্স পিএলসি। দুপুরে রাজধানীর সেনা কল্যাণ সংস্থা ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির উদ্দেশ্য হল সেনা ইন্স্যুরেন্স ও ব্র্যাকের যৌথভাবে একটি অগ্নি বীমা পরিকল্প চালু করা, যার মাধ্যমে অগ্নিকাণ্ড এবং বজ্রপাতের দ্বারা বীমাকৃত সম্পত্তির সরাসরি ক্ষতি বা এর ফলে আর্থিক ক্ষতির পরিমাপ করা সম্ভব হবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 1971 সালে নিম্নমানের 3টি বিমান দিয়ে বিমান বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোরের বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি একথা জানান। তিনি বলেন, বাহিনীতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক বিমান ও রাডার। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ ছেড়ে লাল সবুজের আভা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে আকাশে একে একে বৈমানিকদের এই প্রদর্শনী। বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় 85তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি বি কোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের। দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর জল, স্থল, আকাশপথ নিরাপদ রাখতে দীপ্ত শপথ আর শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি দেন পদকপ্রাপ্ত ক্যাডাররা। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব দেশ এবং দেশের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। এ সময় আগামী দিনে নতুন ক্যাডেট কমিশনারদের দেশের জন্য জীবন দেওয়ার আহ্বান জানান বাহিনীর প্রধান। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের
প্রধান ব্রত। সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতেই দ্রুত কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানান তিনি। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে। এবার 30 জন জেনারেল ডিউটি পাইলট, 44 জন গ্রাউন্ড অফিসার সহ মোট 74 জন কমিশন লাভ করেন। প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করলেন বাংলাদেশ বিমান বাহিনীর আরও একদল অফিসার। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আকাশসীমা নিরাপদ রাখার প্রত্যয় তাদের। যশোর বিমান বাহিনী ঘাঁটি থেকে বিল্লাল হোসেন, RTV। যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ আলী সাজ্জাদ আলী। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্যায়ভাবে হামলা মামলা দেয়া পুলিশের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, নতুন বছর উদযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তা ঘাটতি নেই। এ সময় জুলাই আগস্টে পুলিশ কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান তিনি। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। কেন ওনারা হামলা গাম্বা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা কারোর সাথেই কেন করবেন? হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের মরুঝড়ে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। সর্বশেষ 48 ঘণ্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইল আজোরের মতো শহরে অন্তত 480টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় যে কোনো মূল্যে রাসায়নিক স্থাপনা রক্ষা ও সিরিয়াকে পুনর্গঠন করা হবে জানিয়েছেন বিদ্রোহী দলপতি আহমেদ আল শারা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার পর এবার সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও রয়েছেন বলে জানিয়েছে তারা। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে চলে গেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফর্মাল বৈঠকে বসছে ব্যাংককে। 19শে ডিসেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানায় কূটনৈতিক সূত্রগুলো। নানা রিক্ততা সত্ত্বেও বৈঠকে এক টেবিলে বসতে যাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে তিনি তা গ্রহণ করেছেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2025 সালের 20শে জানুয়ারিতে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরের মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করবেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় চীনের উপর শুল্ক আরোপের বিভিন্ন হুমকি দিয়ে পরিস্থিতি আগেই যথেষ্ট উত্তপ্ত করে রেখেছেন। আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজি খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। গেল বুধবার এই ঘটনা ঘটে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সূত্র বলেছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আরও 6 জন নিহত হয়েছেন। আগামী বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির FBI প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার FBI এর অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে FBI এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন।
সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সমুদ্র নগরী কক্সবাজার ঘুরে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় ক্রিকেট ভক্তরা ট্রফির সাথে সেলফি ও ছবি তোলেন। 13 ডিসেম্বর মিরপুরের শেরে বাংলায় বর্তমান ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার, বিসিবির কর্মকর্তাদের নিয়ে হবে শেষ দিনের মতো আয়োজন। আগামী 19 ফেব্রুয়ারি 8 দল নিয়ে পাকিস্তানি হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর, কিন্তু ভারতের আপত্তিতে পাকিস্তানে পুরো টুর্নামেন্ট হওয়া নিয়ে আছে শঙ্কা। হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হবে কিনা তা নিয়েও কোনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি। এদিকে এবারের আসরটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী দেশের ক্রিকেট প্রেমীরা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।